নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। মার্চ মাস পড়ে গেল। আজকে এই লাইভ অনুষ্ঠানটি করার পরই আমি আমার আউটডোর চেম্বারের উদ্দেশ্যে রওনা হব। আজই রাত্রিবেলায় আমার রওনা হওয়ার সময়। এই আউটডোর চেম্বারে যাওয়ার পূর্বে এটাই আমার শেষ লাইভ অনুষ্ঠান। আমি বারবার ধরে বলে এসেছি, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইজ ইকুয়াল টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বলে নয়, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাই কিন্তু কখনো কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করে না। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাই কিন্তু কখনো কোনো ঈশ্বরকে সামনে রেখে মানুষের দুর্বলতম স্থানে আঘাত দেওয়াটা, মানুষকে ভয় দেখানোটা কিন্তু অ্যাস্ট্রোলজির উদ্দেশ্য নয়। সেটা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি হোক, সেটা সনাতনী অ্যাস্ট্রোলজি হোক, বৈদিক অ্যাস্ট্রোলজি হোক। অ্যাস্ট্রোলজি পিওর একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটার মধ্যে পিওর সায়েন্স কিন্তু, পিওর ক্যালকুলেশন কিন্তু, পিওর ম্যাথ কিন্তু সেখানে কিন্তু ইনপুট করা থাকে। এবং যখন তোমাকে প্রেডিকশন করতে হবে তখন কিন্তু সেই সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ পিওর, যেই মানে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স বা অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন নয়, পিওর সায়েন্স, পিওর ম্যাথ, পিওর ক্যালকুলেশন বলতে আমরা যেগুলোকে বুঝি সেগুলোকেই কিন্তু ইমপ্লিমেন্ট করতে হয়, ভীষণ পড়াশোনা করতে হয়। আমি তাই জন্য বারবার ধরে বলেছি, 6 বছর 8 বছর পরিশ্রম করে পড়াশোনা করে ডাক্তার হওয়া যায়, আর একজন অ্যাস্ট্রোলজার হতে গেলে মিনিমাম 18 থেকে 20 বছর তাকে রীতিমতো পড়াশোনা করতে হয়। তবে কিন্তু সত্যি সত্যি একজন অ্যাস্ট্রোলজার হওয়া যায়। তা না হলে কি প্রবলেম তোমার? যাই, আমি আসছি। নমস্কার। নমস্কার স্যার, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানগুলো দেখতে আমার খুব ভালো লাগে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। 2 মার্চ 1987, 7:58 PM, আরামবাগে আমার জন্ম। 63699593 6369. আচ্ছা, টাইম অফ বার্থটা আরেকবার বলো তো। 7:58 PM, 7:58 PM, আরামবাগে আমার জন্ম। 363959 কানেকশন। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি, 8 নাম্বার ঘরে কিন্তু মঙ্গলের ঘরেই বসে রয়েছে, মেষের ঘরে মঙ্গল বসে রয়েছে এবং সমসপ্তমী কিন্তু শুক্রকে হিট করছে। 3 নাম্বার ঘরে কিন্তু শনি বসে রয়েছে। অথচ আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, 7 নাম্বার ঘরে রাহু, চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান। লগ্নে কিন্তু কেতু বসে রয়েছে বুধের ঘরে, সেই বুধ কিন্তু শনির ঘরে পারফেক্ট, এবং সেখানে কিন্তু সূর্য বসে রয়েছে। তুমি তো সরকারি চাকরি করো, তাই তো? সরকারি চাকরি কিন্তু তুমি করো। হ্যাঁ, আমি সরকারি চাকরি, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর আরেকটা কথাও যেটা আমি দেখতে পাচ্ছি, এই ছকের মধ্যে যদি শুক্রকে দেখা যায়, তাহলে শুক্র কিন্তু শনির ঘরে বসে আছে, সেই শনি কিন্তু মঙ্গলের ঘরে বসে আছে। তাহলে ডেফিনিট ভাবে বলা যায়, তুমি আজকে ফোনটাই করেছো আমাকে, যে তোমার বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম হচ্ছে। ঠিক। শুক্র সমসপ্তমী কিন্তু চন্দ্রকে হিট করছে, কর্কটের ঘরে হিট করছে, 11 নম্বর ঘরে হিট করছে। সেই চন্দ্র কিন্তু বৃহস্পতির সাথে বৃহস্পতির ঘরে বসে আছে, কিন্তু সেখানে রাহুও বসে রয়েছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহও কিন্তু বৃহস্পতি 2:1% এর মধ্যে দিয়ে মঙ্গলকে হিট করছে। এখন সেই মঙ্গল কিন্তু সমসপ্তমী শুক্রকে হিট করছে। আবার মঙ্গলের ঘরে যেহেতু শনি বসে আছে, তাহলে শনি এবং মঙ্গলের ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। প্রথমত, যেহেতু বৃহস্পতি এবং চন্দ্র 7 নাম্বার ঘরে বসে রয়েছে, এবং এই যে বুধ এবং শনির অবস্থান, সেখানে সূর্য বসে রয়েছে, ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে তুমি কিন্তু প্রেম করে বিবাহ করেছিলে। আমাকে একটু রেসপন্স করো। প্রেম করে বিবাহ করেছিলে। 7 বছরের প্রেম ছিল আমার, তাই তো? পরবর্তীকালে 6395 কানেকশন। বিবাহের জায়গাটা কিন্তু দুর্দান্ত ছিল, আমাদের বিবাহে কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। ছকটা কিন্তু একটু ক্রিটিক্যাল রয়েছে। লগ্নে কিন্তু আজকে কেতু বসে রয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে লগ্নে কিন্তু কেতু বসে রয়েছে, এবং কেতু কিন্তু চন্দ্র এবং বৃহস্পতিকে নেগেটিভ করছে, যা কিন্তু 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ।
শুক্র যখন শনি এবং শনি নিচস্থ হয়ে যায় তখন চার চাকা সে কেনে না, সে কিন্তু টু হুইলার কেনে। তোমার কোনো দু চাকার বাহন আছে বা ছিল এটা লক্ষ্য করা যাচ্ছে। কোনো কিছুই নেই স্যার, বাইক ছিল 6-3 কেতু যদি ভালো মতন কেতুকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন করা যায় তাহলে 6 নাম্বার ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, কেননা সেখানে কিন্তু সূর্য এবং শনির অবস্থান, কেননা কুম্ভের ঘর, সেই শনি কিন্তু নেগেটিভ হয়ে বসে রয়েছে, সেখানে বুধও বসে রয়েছে। আচ্ছা, এইবার আমি বুঝতে পারছি। 6-9 কানেকশন, 6-9-3-5 কানেকশন, ছকটা কিন্তু বেশ ভালো মতন ক্রিটিক্যাল রয়েছে। আমি যদি আবার 12 নম্বর ঘর দেখি তাহলে 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ, 12 নম্বর ঘরটা কিন্তু সিংহের ঘর, রবির ঘর, সে কিন্তু বুধের সাথে শনির সাথে বসে রয়েছে, যেই শনি কিন্তু 3 নাম্বার ঘরে নেগেটিভ। তোমার আজকের দিনে কিন্তু সেক্সুয়াল প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, আজকের দিনে কিন্তু সেক্সুয়াল প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটাই কিন্তু ফ্যাক্টর হয়ে যাচ্ছে তোমার বিবাহিত জীবনের জায়গাটাই ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য, বিবাহিত জীবনের জায়গাটা নেগেটিভ হয়ে যাওয়ার জন্য। শনি এবং মঙ্গলের কানেকশন, মঙ্গল এবং শুক্রের কানেকশন, সেই শুক্র টু হুইলারকে বোঝাচ্ছে। আচ্ছা, বুঝতে পেরে গেছি। ভীষণ কিন্তু টাফ, ভীষণ টাফ, জটিল একটা অঙ্ক আমি যেটা দেখতে পাচ্ছি। 6-9 কানেকশন, তুমি বর্তমানে যৌন ক্ষমতা হারিয়ে ফেলেছো, সেক্সুয়াল ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে গেছে তোমার। এই সেক্সুয়াল ডিস্টারবেন্স ক্রিয়েটই হচ্ছে কিন্তু মঙ্গল, এই যেহেতু 8 নম্বর ঘরে বসে আছে এবং 2:1% মধ্যে দিয়ে চন্দ্র এবং বৃহস্পতিকে হিট করছে, সমসপ্তমী কিন্তু শুক্রকে হিট করছে। আবার সেই শুক্রকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু শনির ঘরে শনি নিচস্থ। বুঝতে পেরে গেছি। গল্পটা হচ্ছে তুমি প্রেম করে বিবাহ করেছিলে, তোমাদের সন্তানও আছে, কেননা বিবাহিত জীবন খুব একটা কম নয় কিন্তু, হ্যাঁ 6-7 বছর, 5-6 বছর এরকম তো হবেই, 5 বছর হলো, হ্যাঁ হবেই। 5 বছর এইবার আমি যেটা দেখতে পাচ্ছি, টু হুইলার দ্বারা কোন রকমের কোন দুর্ঘটনা তোমার হয়েছিল, কেননা বারবার ধরে বললাম শুক্র যে শনির ঘরে বসে আছে সেই শনি কিন্তু পাওয়ারফুল নয়। সুতরাং আমি লাক্সারিয়াস কোনো একটা গাড়ি কিনলাম বা 4 চাকা কিনলাম সেটা নয়, কিন্তু গাড়ি তোমার আছে, অর্থাৎ টু হুইলার রয়েছে। আরো যদি নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতো তাহলে একটা সাইকেল থাকতো, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, এটাকে ক্যালকুলেশন বলে। এবার সেই শুক্র যার ঘরে বসে রয়েছে সেই শনি কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে, টু হুইলার দ্বারা, তার মানে তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং এই অ্যাক্সিডেন্টের পরে তুমি কিন্তু তোমার যৌন ক্ষমতাটা হারিয়ে ফেলেছো, এবং এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যার সাথে তুমি প্রেম করে বিবাহ করেছিলে, বিবাহ করা মানে কি সুখে দুঃখে বিপদে আপদে সবসময় একসাথে থাকবো, তাই তো বোধহয় মন্ত্রোচ্চারণ করা হয়। যারা তোমরা বিবাহিত তারা তোমরা আরো ভালো বলতে পারবে। কিন্তু যখনই টু হুইলার দ্বারা অ্যাক্সিডেন্ট হলো তারপরে কিন্তু কি হয়ে গেল, মানে এমন অ্যাক্সিডেন্ট হয়েছিল যার ফলে তুমি কিন্তু তোমার যৌন ক্ষমতাটাকে হারিয়ে ফেলেছিলে। যখনই সেক্সুয়াল নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল, যৌন ক্ষমতাটা হারিয়ে ফেললে, তারপরেই কিন্তু দেখা গেল স্ত্রী কিন্তু তোমার সাথে আর থাকতে চাইলো না। হয়তো এটাও বলতে পারে যে এত কম বয়স, সত্যি সত্যি তোমাদের বয়স এমন কিছু নয়, সারাটা জীবন আমি কি এরকম ভাবে ব্রহ্মচারিণী হয়ে থাকবো, সে কিন্তু আলটিমেট তোমাকে ছেড়ে আজকের দিনে সন্তানকে নিয়ে চলে গেছে। একদম ঠিক কথা স্যার, একদম ঠিক। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে তুমি একদম স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে গেছো, কিন্তু কেতু যখন বুধের ঘরে বসে থাকে, বুধ যখন সূর্যের সাথে এবং শনির সাথে বসে আছে, শনির ঘরে বসে আছে, এবং সেই শনি যখন মঙ্গলের সাথে কানেক্ট করছে, সেই মঙ্গল যখন শুক্রের সাথে কানেক্ট করছে, ডেফিনিট ভাবে বলা যায় অ্যাক্সিডেন্টের ফলে তোমার বাঁ হাতের কোনো প্রবলেম হয়েছে, বাঁ হাতের আঙ্গুলে, এবং তোমার কিন্তু দুটো পা সমান সমান নয়। অ্যাক্সিডেন্টের ফলে অপারেশন করার পর, হ্যাঁ সেটিং এর পর তারপরে দেখা যাচ্ছে একটা পা বড় একটা পা ছোট, ঠিক কি না? আমি অবাক হয়ে যাচ্ছি স্যার, এত ডিটেইলিং করা সম্ভব? না না, এটাতে অবাক হওয়ার কিছু নেই। আমি নিজেই প্রথমে কিন্তু বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম।
আলটিমেট ছকটা দেখলে কিন্তু সরকারি চাকরি করো, সুদর্শন, তুমি প্রেম করে বিবাহ করেছো, হঠাৎ করে কেন হঠাৎ বিবাহের জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল? আমার এই যে প্রবলেমগুলো, এই না প্রবলেম বাবা, থেকে আপনি আমি স্যার না, আমি আপনি ঠিক করে দিন প্রেডিকশন স্যার। করলাম, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি বলো? আপনি চাইলে আমি সব কোন পারেন রেমেডি স্যার। দিলাম? আমি জানি আপনি তোমার চাইলে যৌন সব ক্ষমতা পারেন। ফিরে এলো? এত স্যার, শক্তিশালী please আমি আমাকে নই, help করুন, আর স্যার। এত মিথ্যেবাদীও আমি নই। আমি এমন কোন রেমেডি দিলাম যেটাতে ছুমন্তর ছু তোমার স্ত্রী আবার ফিরে চলে এসে তোমার সাথে থাকলো? সেটা কখনো সম্ভব নয়। যে কোনো ক্ষেত্রে কোনো কিছু ঘটে যাবার পর তারপর সেই ঘটনাটা অর্থাৎ সেই কর্মের কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তুমি সেক্সুয়াল ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে গেছে, যৌন অক্ষমতা তোমার মধ্যে আছে, আমি কোনো রেমেডি দেবো আর তোমার যৌন ক্ষমতা চলে আসবে? কখনো সম্ভব নয়। তুমি স্যাটিসফ্যাকশনের জায়গায় চলে যাবে? কখনো সম্ভব নয়। আমি এমন কোনো রেমেডি দেবো তোমার যৌন অক্ষমতা, তোমার স্ত্রী কোনো না কোনো কজ দেখিয়ে তো বেরিয়ে চলে গেছে, আবার ফিরে চলে আসবে? এটা কখনো সম্ভব নয়, এটা কদাপি সম্ভব নয়। তুমি যদি মিরাকেল ম্যাজিকের জন্য আমাকে ফোন করে থাকো তাহলে একদম কিন্তু ভুল জায়গায় ফোন করেছো, একদম ভুল জায়গায় ফোন করেছো। যাই হোক, নমস্কার। নমস্কার স্যার, বলছি আমার তো টিভি দেখা হয় না, আমি মোবাইলের মধ্যে দিয়ে আপনাকে দেখি। স্যার আমার বোন আপনার কাছে গেছিল, মা নিয়ে গেছিল, আজকে কার সম্পর্কে জানবেন? ওর বিয়ে হচ্ছিল না, বিয়ের জায়গাটা আজকে আমার সম্পর্কে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ? 27 মার্চ 1987, 1:52 PM, বারুইপুরে জন্ম। একটা 52 PM তো? একটা 52 PM, 1:52 PM, বারুইপুরে জন্ম। হ্যাঁ, 52 PM, বারুইপুরে জন্ম। 27 মার্চ 1987। 696395। শুক্রের ঘরে মঙ্গল বসে আছে, কিন্তু 11 নম্বর ঘরে বসে আছে 10 নম্বর এবং 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ। 10 নম্বর এবং 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং 5 নম্বর ঘরে কিন্তু শনি বসে আছে 7 নম্বর এবং 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে। সেই 8 নম্বর ঘরে কিন্তু শুক্র বুধ 2:1% মধ্যে দিয়ে সূর্য উচ্চস্থ হয়ে রয়েছে। ভেরি নাইস। এবং আমি যদি দেখি 3 নম্বর ঘরে বুধের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে, সেই বুধ কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ, 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনির ঘরে বসে আছে শুক্রের সাথে। ভেরি নাইস। চন্দ্রের সাথে কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ, কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজে তুমি লেবারের কাজ করো, তাই না? কোনো লেবারের কাজ করো, হ্যাঁ নাই উত্তর দেবে। কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজে তুমি লেবারের কাজ করো, কিন্তু তুমি রাজমিস্ত্রি এই টাইপের একেবারে পুরো ইন্ডিভিজুয়াল লেবার কিন্তু নয়, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যদি আমি রাহুর অবস্থান দেখি এবং শুক্রের অবস্থান দেখি, রাহু কিন্তু বৃহস্পতি এবং সূর্যের সাথে বসে আছে, সেই ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর, মিনের ঘর। এবং আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে 8 নম্বর ঘরে শনির ঘরে কিন্তু বুধ বসে রয়েছে, সেই বুধ কিন্তু 12 নম্বর এবং 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ। গৃহ থেকে দূরবর্তী স্থানে তুমি কিন্তু কর্ম করো, আমি যেটা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি যে 5 নম্বর ঘরে শনি, 7 নম্বর 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ, 8 নম্বর ঘরে বুধ, বারবার ধরে বলেছি 8 নম্বর ঘরে বুধ এবং শনি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়। তাহলে তোমার কিন্তু সন্তান আছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, তাই না? কিন্তু এখন প্রবলেম যেটা হচ্ছে, তোমার ক্ষেত্রেও কিন্তু 8 নম্বর ঘরে শুক্র, যা কিন্তু আমি 11 নম্বর ঘর এবং 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ দেখতে পাচ্ছি। 1 2 3 4 5 6 7, 6395 কানেকশন। 63 1 2 3 4 5 6 7, তার মানে শুক্র 2 নম্বর ঘরকে, রবিকে হিট করছে, আবার 2:1% মধ্যে দিয়ে রবিকে কিন্তু নেগেটিভ করছে। সেই রবি কিন্তু আবার রাহু কানেক্টেড হয়ে বসে রয়েছে। চ্যালেঞ্জ কার সাথে বলে দিতে পারি, 2 বছর, 2.5 বছর, 3 বছর, মোদ্দা কথা 3 বছরের বেশি নয়, 2 বছরের কম নয়, তোমার ওয়াইফ কিন্তু
আমি যেটা দেখতে পাচ্ছি ঘর থেকে চলে গেছে, একদম ঠিক স্যার, এবং ঘর থেকে চলে গেছে মানে অন্য কোথাও ঘর বসাবার জন্যই কিন্তু চলে গেছে। তার কারণ যেটা, আমি যদি 8 নাম্বার ঘরটাকে লক্ষ্য করি তাহলে 8 নাম্বার ঘরে শুক্র বুধ চন্দ্র, এবং যেহেতু শনি এবং বুধের অবস্থান 8 নাম্বার ঘরে, কোনো মতেই কিন্তু তোমার শ্বশুর বাড়িতে যায়নি। না না, ও কোনো এই যে চলে গেছে, কোনো কিছু লিখে বা কোনো কিছু বলে তোমাকে গেছে। হ্যাঁ, ও লিখে গেছে, ও লিখে দিয়ে গেছিল তো একদম ডেফিনিট ভাবে। সে কিন্তু বাপের বাড়ি চলে গেলাম, আর ভালো লাগছে না তোমার এখানে থাকতে, তা কিন্তু নয়, সে কিন্তু অন্য কারোর সাথে চলে গেছে। এখন সন্তানকে সে কিন্তু নিয়ে যায়নি, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সন্তানকে নিয়ে গেলে তো মস্তি করা যাবে না। সবচেয়ে বড় কথা, আজকের দিনে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সূর্য উচ্চস্থ হয়ে 9 নাম্বার ঘরে বসে রয়েছে এবং রাহু কানেক্টেড হয়ে বসে রয়েছে, এবং শুক্র যেহেতু সূর্যের সাথে সমসপ্তমে হুইট করছে, তাই জন্য তোমার কিন্তু দ্বিতীয় ম্যারেজের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং 4 নাম্বার ঘরটাকে যদি দেখা যায় সেই শুক্র, তাহলে শুক্র কিন্তু মানে তোমার বাড়ির লোকজন চাইছে যে সন্তানকে প্রতিপালন করার জন্য, মানুষ করার জন্য কারণ না কারোর সাথে, বা তোমার ক্ষেত্রেও তোমার এমন কিছুই বয়স নয়, খুবই কম বয়স, সুতরাং সারা জীবন পড়ে রয়েছে, তাই জন্য ডেফিনিট ভাবে তোমার যদি কারোর সাথে বিয়ে দেওয়া যায়, এই জন্য কিন্তু ঠিক হয়ে রয়েছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন প্রবলেম যেটা হচ্ছে, আমি ঠিক আজকের দিনের অবস্থান যদি লক্ষ্য করি তাহলে বাড়ি থেকে কিন্তু বিয়ে দেওয়ার জন্য পাত্রী দেখাশোনা চলছে বা পাত্রী ঠিক হয়ে গেছে, এরকম সিচুয়েশনেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় পাত্রী ঠিক, এই পাত্রীর সাথেই বিয়ে দেব, এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে রয়েছে। কিন্তু যদি আজকের দিনটা লক্ষ্য করা যায় তাহলে কিন্তু শুক্র এবং মঙ্গলের অবস্থান, 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র, তার কারণ তুলার ঘর, সুতরাং অবশ্যই যে চলে যাবে 12 নম্বর ঘরের বুধ স্ত্রীকে চলে যেতে সাহায্য করেছে, গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই, কিন্তু শুক্রের আজকের অবস্থান যেটা বোঝা যাচ্ছে সে কিন্তু আবার ফিরে এসছে। একদম যখন তোমার দ্বিতীয় বিবাহ দেওয়ার জন্য সবকিছু প্রস্তুত, একদম ঠিক এই ধরনের একটা প্রেডিকশন আমি 1-1.5 বছর বা 2 বছর বা 2.5 বছর আগে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, করেছিলাম একদম ঠিক সেম এই ধরনের কিন্তু একটা প্রেডিকশন। আমার ইউটিউব দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি.সুমন্ত জি চৌধুরী একটু সার্চ করে দেখবে, ডেফিনিট ভাবে একদম অ্যাকুরেট এই ধরনের একটা প্রেডিকশন আমি করেছিলাম। একটু আলাদা হবে, একটু স্টোরিটা আলাদা, এর ক্ষেত্রে কিন্তু ফিরে এসছে, এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে এই কিন্তু বাচ্চা নিয়ে ফিরে এসছে, সম্ভবত এই জায়গাটা একটু আলাদা হয়ে গেল স্টোরিটা। এবং এই যে বাচ্চা নিয়ে ফিরে এসছে তার কারণে কিন্তু শুক্র চন্দ্র এবং বুধের অবস্থান রয়েছে, মেয়েকে নিয়ে কিন্তু কোন এক বাচ্চা শিশুকে মেয়েকে নিয়ে ফিরে এসছে, সেটা কিন্তু তারই সন্তান, অন্য কারোর সন্তানকে নিয়ে ফিরে আসেনি, এটাও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি। ভগবান স্যার, আপনি ভগবান, আপনি অন্তর্যামী স্যার, আপনি সমস্ত কিছু বুঝে যান স্যার, আমাকে এবার আপনাকেই কিন্তু বাঁচাতে হবে স্যার, আপনাকেই বাঁচাতে হবে, আপনি সবকিছু বুঝে যান স্যার। আমি একটা কথা বলতে পারি, আমি সমাজ সংস্কারক নই, তোমার স্ত্রী আবার বাচ্চা নিয়ে ফিরে এসছে, তোমার স্ত্রী কোথায় কি সকল তো নোংরামি করে এসছে, তাহলে কেননা হাজবেন্ড নিজেও জানে না, তাহলে তো সে তো 2.5 বছর 3 বছর পর বাচ্চার সাথে করে ফিরে এসছে। আমি সমাজ সংস্কারক নই, এই যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে কিভাবে ওভারকাম করবে, কি করবে না করবে, তোমার গার্জিয়ান আছে আমি দেখতে পাচ্ছি, তারাই তোমার পাত্রী ঠিক করেছিল, এটা কোনো অ্যাস্ট্রোলজারের কাজ নয় যে এবার তো বিয়ে ঠিক হয়েছে তাহলে তো এই যে আমার স্ত্রী অন্য কারোর ঔরসজাত সন্তানকে নিয়ে চলে এসছে, এইবার কি করুন। আমি সমাজ সংস্কারক নই, একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্ট করতে পারে। আবার বলছি, যেইগুলো হয়ে গেছে সেই কর্মফল তোমাকে পেতেই হবে। এখন কি করবে, সেই বাচ্চাটাকে কি তুমি অনাথ আশ্রমে দিয়ে আসবে? এখন কি করবে, তোমার স্ত্রীকে তুমি তাড়িয়ে দেবে? তাড়িয়ে দিতে পারবে না, আইনটা বলছে না। তোমার স্ত্রী ফিরে এসছে, আমি ভুল করেছি বলে তোমার পায়ে লুটিয়ে পড়বে বা পড়েছেও হয়তো, ক্ষমা চাইছে স্যার, তাহলে তুমি এখন কি করবে? এই ব্যাপারে এই ক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই, এইসব ক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই। এই সমস্ত কাদের ফোন আসছে, যাই হোক, আবার একটা ফোন চলে এসছে।
নমস্কার। প্রণাম গুরুদেব, আপনি শেষ ভরসা। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। আমার বাবার প্রেডিকশন 19th আগস্ট 1946, 1:52 অনেক PM, বয়স রাজস্থানে জন্ম। 696365 রাজস্থানে জন্ম। ইয়েস স্যার। 1946 1946 669 কানেকশন। 1946 মানে অনেক বয়স হয়ে গেছে কিন্তু। হ্যাঁ স্যার। এবং আজকের তিনি কিন্তু গুরুতর অসুস্থ। তুমি কে হও? আমি ওনার একমাত্র আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোমার মা তো বেঁচে নেই। না স্যার, উনি বহুদিন হলো পরলোক গমন করেছেন। বাবা কিন্তু মারাত্মক গুরুতর অসুস্থ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং প্রচন্ড অসুস্থ এই কারণের জন্যই আমি দেখতে পাচ্ছি 6 নম্বর ঘরে মঙ্গলের ঘরে চন্দ্র বসে রয়েছে এবং লগ্নে কিন্তু মঙ্গলের, আমি যদি লগ্ন দেখি সেটা কিন্তু মঙ্গলেরই ঘর, বৃশ্চিকের ঘর, সেখানে কেতু বসে রয়েছে এবং মঙ্গল শুক্রের অবস্থান 11 নম্বর ঘরে বসে রয়েছে। একদম নেগেটিভ অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। এবার যদি আমি খুব ভালো মতন 4 নম্বর ঘরটা লক্ষ্য করি, তাহলে 4 নম্বর ঘরটা কিন্তু শনির ঘর, সে কিন্তু আবার চন্দ্রের ঘরে বসে রয়েছে। সেই চন্দ্র মঙ্গলের ঘরে বসে রয়েছে। তাহলে চন্দ্র, শনি, মঙ্গল এবং বৃহস্পতি শুক্রের অবস্থান, কেননা সমসপ্তমে চন্দ্র কিন্তু বা 6 নম্বর ঘরটার অধিপতি গ্রহ মঙ্গলও কিন্তু ভাবগতভাবে যদি দেখা হয় তাহলে শুক্র এবং বৃহস্পতিকে হিট করছে। সেই শুক্র এবং মঙ্গল কিন্তু আবার 11 নম্বর ঘরে বসে রয়েছে। এই যাই সেই যাই এরকম ধরনের সিচুয়েশন। ফার্স্ট। সেকেন্ড কথা, আমি যেটা দেখতে পাচ্ছি, বিছানাতেই পটি করে ফেলছে, বিছানাতেই পেচ্ছাপ করে ফেলছে। একদম শিশু জন্মাবার পর যেমন শিশুর অবস্থা, মানে শিশুটির অবস্থা থাকে, তোমার বাবার এখন অবস্থা তাই। বাবাকে বকে ঝোঁকেও কোনো লাভ নাই। হ্যাঁ, আমি যেটা দেখতে পাচ্ছি, সবচেয়ে বড় কথা, প্রত্যেক দিন কিন্তু খাওয়ার চাইতে বেশি মেডিসিন তাকে দেওয়া হচ্ছে, যে কোনো রকমের মেডিসিন, সেটা ইনজেকশনও হতে পারে, সেটা অয়েলমেন্টও হতে পারে, যে কোনো কিছু মেডিসিনের উপর কিন্তু রয়েছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি স্যার, আমি এবং আমার স্ত্রী দুজনেই আমরা কর্পোরেট সেক্টরে কাজ করি। আমার সন্তান আছে, সেই সন্তানকে দেখাশোনা করার জন্য একজন রয়েছেন। তো এখন ব্যাপার যেটা হচ্ছে, যদি বাবার হঠাৎ করে কিছু হয়ে যায় তাহলে কি করবে? তাহলে তুমি কি করবে বা আমরাই বা কি করব? আমার কাছে এসে তুমি কি করবে? আর পারছি না স্যার, আর পারছি না। এই যে দিনের পর দিন, মাসের পর মাস, আমি আর পারছি না। এবার কোনো একটা সিদ্ধান্তে আসতে হবে, কোনো একটা কিছু ঘটুক। এবার তোমরা তো দুজনে কাজ করছো, বাবা তো একদম শেষ অবস্থা, বিন্দুতে এসে থেকেছে। বাবাকে শেষ অবস্থায় একটু সুস্থতা করা যাচ্ছে না বলে মনে হয়। সারাক্ষণ ধরে একটা, মানে কি বলবো, আনন্যাচারাল যেন একটা, তোমার কি সমস্ত কিছু হচ্ছে। এই সমস্ত কথা আমি আমার লাইভ ইনস্টাগ্রামে শুনতে চাই না। তোমার প্রবলেমটা কি হচ্ছে তুমি তাড়াতাড়ি বলো, তোমার প্রবলেমটা কি? জলের মতো অর্থ বেরিয়ে যাচ্ছে, জলের মতো অর্থ বেরোচ্ছে। তো জলের মতো অর্থ বেরোচ্ছে বলে তুমি আমার কাছে আসবে আর আমি তোমার বাবাকে মেরে ফেলে দেবো? এটা কখনো হয় না, এটা কখনো হয় না। মেরে ফেলতে বলছি না, কিন্তু আপনি এমন একটা কিছু করুন যাতে বাবাও ভালো থাকে, আমরাও ভালো থাকি, এবং আপনি সেটা পারবেন আমি জানি। তুমি যেটা বলছো সেটা সম্পূর্ণ ভুল বলছো, অনৈতিক কথাবার্তা বলছো। একদম শিশুর মতন তোমার বাবা হয়ে গেছে। এখন গিয়ে চিৎকার চেঁচামেচি, মারধর, ওষুধ বন্ধ করে দেওয়া, বা এই যে পটি করবে, পেচ্ছাপ করবে, কোন লোকজন না থাকলে তার উপরে শুয়ে থাকবে, এটা কখনো হয়? এটা কখনো হয় না। তোমার যদি কখনো অর্থনৈতিক ক্রাইসিস থাকে তুমি অবশ্যই আমাকে জানিও। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে জানিও। আমার অনেক হাজার হাজার স্টুডেন্ট আছে, প্রত্যেকে যদি 100 টাকা করে প্রতিদিন দেয় তাহলেও মোটামুটি কিন্তু 10, 15, 20 হাজার টাকা হয়ে যাবে। হ্যাঁ, আমি আমার তরফ থেকেও চেষ্টা করব যতটুকু দেবার। তোমার যদি প্রবলেম থাকে আমাকে তুমি জানিও, আমরা দরকার হলে চাঁদা তুলে তোমাকে পাঠিয়ে দেব। কিন্তু শেষ বয়সে বাবার প্রতি এত নৃশংস হয়ে যেও না, এটা তোমার কাছে আমার অনুরোধ রইল। যাই হোক, একদম 25 মিনিট হতে চললো। তাড়াতাড়ি। হ্যালো, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। বাবাকে কিছু বলতে চাই। ফার্স্ট কে কিভাবে দেখে, স্যার বলে দেখে নাকি টিচার বলে দেখে আমি জানি না। আমি আমার ওয়াইফ দুজনেই তোমাকে শিব ঠাকুর বলেই মনে করি, ভগবান বলে মনে করি। শিবরাত্রির দিন সকালবেলায়, মানে একদম ভোর বেলায়
তখন কটা বাজবে, 4টে, 4:30, 5টা মতন বাজবে। আমার স্ত্রী স্বপ্ন দেখেন যে তুমি শিব ঠাকুর হয়ে আমাদের বাড়িতে এসছো এবং বাড়িতে বসে রয়েছো, ছাই মাখা তোমার। এবং সেদিন সত্যি সত্যি আমাদের বাড়ির সামনে একটা বড় ষাঁড়, এরকম ষাঁড় আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি বাবা, আমার এত বয়স হলো। একদম সদর দরজার সামনে ষাঁড়টা। আমার স্ত্রীতে নিয়ে আমি শিবের মাথায় জল ঢালতে গেছে আমার স্ত্রী, তাকে নিয়ে গেছি পেছন পেছন, সেই ষাঁড়টা আসছে। যতক্ষণ শিব মন্দিরে ছিলাম ষাঁড়টা বাইরে দাঁড়িয়ে ছিল, আবার যখন ফেরত দিলাম ঘরে তখন আবার ষাঁড়টা আমাদের পেছন পেছন এলো। কিন্তু তারপরের দিন থেকে আর ওই ষাঁড়টাকে আমি ওই অঞ্চলে আর দেখিনি বাবা। আর সেদিনকেই রাত্রিবেলায়, যেদিনকে ওই শিব পূজা হলো আর কি, শিবরাত্রি, সেদিনকেই রাত্রিবেলায় আমি স্বপ্ন দেখি যে ওই ষাঁড়টাতে করে তুমি হাসতে হাসতে চলে যাচ্ছ। কোথায় চলে যাচ্ছ বাবা? আমার তো এত বয়স হলো এবং আমি লাস্ট 3-4 বছর ধরে তোমাকে বহুবার প্রত্যক্ষ করেছি, আর যতবার প্রত্যক্ষ করেছি ওই শিবের পোশাক। ওই আজকে আর একদম সময় নেই, আজকের মতন এইটুকুই। নমস্কার।